হ্যালো বন্ধুরা, দীপ টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা বাংলা প্রথম পত্র কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমে আমি বলে নিই, এই কবিতাটি আমরা শুরু করার আগে যে কাজটি করব সেটি হলো কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ। এই তিনটি অংশ আমরা একটু দেখে নিব, তাহলে আমাদের কবিতাটি পড়তে অনেক সুবিধা হবে। তাহলে শুরু করা যাক। কবি পরিচিতি। কবি পরিচিতির মধ্যে আমরা যে বিষয়টি পড়বো সেটি হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে তোমাদেরকে যেটি বলবো সেটি হলো, তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি সামনে নিয়ে বসবে এবং আমার সাথে লাইনগুলো দাগিয়ে নিবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা চেষ্টা করবে আমি কি বলতে চাচ্ছি, এবং আমিও চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু সম্ভব ভালোভাবে বোঝানোর জন্য। তাহলে শুরু করা যাক। মাইকেল মধুসূদন দত্ত, তিনি জন্মগ্রহণ করেন 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে, এবং আমরা জানি তিনি পরবর্তীতে কিন্তু খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কত সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন? 1842 খ্রিস্টাব্দে, এবং মৃত্যুবরণ করেন 29শে জুন 1873 খ্রিস্টাব্দে। তাহলে এখানে আমরা তার মৃত্যু সাল জেনেছি। এখন আমরা যেটি জানবো, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু প্রথম মহাকাব্য লিখেছেন এবং তাকে জনকও বলা হয় থাকে, এবং তার প্রথম মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। আরো দুটি রয়েছে, সেটি আমরা দেখব, কিন্তু এটি হলো তার প্রথম মহাকাব্য। কৃষ্ণকুমারী হলো তার প্রথম নাটক, এবং এটি হলো একটি ট্র্যাজেডি নাটক। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের, এটি তার প্রথম নাটক। এবং প্রহসন হলো একই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের গাড়ের রূপ। ঠিক আছে, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ লাইন দেখবো, সেটি হলো মাইকেল মধুসূদন দত্ত কিন্তু অমিতাক্ষর ছন্দ এবং সনেট যোগ করে কিন্তু একটি নতুন একটি মাত্রা কিন্তু যোগ করেছিলেন মহাকাব্যে তার লেখার মধ্যে। সেটা কিন্তু একটি অনবদ্য একটি অর্জন। এখন তোমাদেরকে একটু প্রথমে বলে নেই, আমরা কিন্তু নদ এবং নদীর মধ্যে অনেকে কিন্তু পার্থক্য বুঝি না। যারা বুঝি তারা তো ঠিক আছে, সেটি জানতে পারলাম, কিন্তু যারা বুঝে না তাদের জন্য আমি চেষ্টা করেছি একটু নদ এবং নদীর মধ্যে পার্থক্যটুকু বোঝানোর জন্য। নদ দ্বারা কিন্তু আসলে পুরুষকেই বোঝানো হয়ে থাকে, পুরুষ জাতীয় শব্দকে বোঝানো হয়েছে নদ দ্বারা। এবং নদের যে বৈশিষ্ট্য সেটি হলো, নদের কোনো শাখা বা উপনদী নেই, সেটি মনে কর সরাসরি সাগরের সাথে মিশে গেছে। এবং নদী নদী হলো মূলত একটি মেয়ের লিঙ্গ জাতীয় শব্দ। নদী দ্বারা মূলত যেটি বোঝানো হয় সেটি হলো, নদীর যে বৈশিষ্ট্য সেটি হলো নদীর শাখা এবং উপনদী আছে। ঠিক আছে, এটি হলো নদ এবং নদীর মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটি তোমাদেরকে বোঝানোর জন্য। এখন কপোতাক্ষ নদ কিন্তু একটি চতুর্দশপদী কবিতা, এবং এটি 14 লাইন বিশিষ্ট একটি কবিতা। চতুর্দশপদী কবিতা বা এটিকে সনেট বলা হয় থাকে। সনেট কি আমরা সেটি এখন জানবো। এবং চতুর্দশপদী কবিতার মূল যে বিষয়বস্তু সেটি হলো, কবিতার প্রথম 8 লাইন আমরা বলবো অষ্টক, এবং শেষের যে 6 লাইন রয়েছে 6টি লাইনকে আমরা বলবো ষষ্ঠক। ঠিক আছে, আমরা বিস্তারিত সেগুলো পড়বো। তাহলে দেখা যাক সনেট কি। সনেট হলো 14 মাত্রা মানে 14টা অক্ষর এবং 14 লাইন বিশিষ্ট অক্ষর বৃত্ত ছন্দে রচিত কবিতা। এর চিহ্নগুলো হল, এর 2টা স্তবক থাকবে প্রথমে 8 লাইনের, পরের টা 6 লাইনের। ঠিক আছে, আমি যেটি বলেছিলাম সেটি এখানে বলা হয়েছে। বাংলাদেশে প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তীতে অনেকেই এটি নিয়ে লিখেছেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমি একটি গুগল থেকে আসলে এই ডাটাটি কালেকশন করেছি, তোমরা চাইলেও দেখে নিতে পারো। আমার উদ্দেশ্য ছিল সনেট কি সেটি তোমাদেরকে বোঝানো। আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছো। এখন আমরা যেটি পড়বো সেটি হলো, আমরা এখন শব্দার্থের মধ্যে চলে যাব। শব্দার্থ একটু দেখে নিব, তাহলে আমাদের কবিতাটি পড়তে সুবিধা হবে। শব্দার্থের মধ্যে আমরা যেটি দেখবো সেটি হলো, সতত মানে হলো সর্বদা, বিরলে একান্ত নিরিবিলিতে, নিশা রাত্রি, ভ্রান্তি ভুল, বাড়ি রূপকর মানে হলো প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ কি করে সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা সরাসরি কবিতাটি চলে যাব।
তার আগে আমি যেটা তোমাদেরকে বলবো সেটি অবশ্যই তোমরা পাঠ্য বইটি সামনে নিয়ে বসো এবং আমি যে লাইনটি বলবো সেটি বোঝার চেষ্টা করো, এবং আমি যতটুকু সম্ভব তোমাদেরকে চেষ্টা করবো এই কবিতাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। তাহলে শুরু করা যাক। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়াই জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে। ঠিক আছে, এটি হলো প্রথম অষ্টকে আমি প্রথম দিকের 6টি লাইন পড়েছি, তারপর রয়েছে আরো 3টি লাইন। সতত হেন তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, মানে হলো সতত মানে হলো সর্বদা, সর্বদা তোমার কথা কিন্তু আমার সব সময় মনে পড়ে। এই এই লাইনটি দ্বারা সেটি বোঝানো হয়েছে। হে নদ মানে কবুতাক নদকে কবি বলছেন তোমার কথা সব সময় আমার মনে পড়ে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। ভাবিয়ে বিরলে যখন আমি নিরিবিলি একা যখন থাকি তখন তোমার কথা সব সময় আমার সর্বদাই মনে পড়ে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। মানে নিশার স্বপনে যখন মানুষ রাত্রিবেলা ঘুমায় তখন নিশার স্বপনে ভ্রান্তির চলনে যখন সে স্বপ্নে দেখে, তখন মানুষ স্বপ্নে কিন্তু অনেক কিছু দেখে, অনেক কিছু কিন্তু তার তখন চিন্তা ভাবনার মধ্যে চলে আসে। ঠিক একইভাবে আমি যখন ভ্রান্তির চলনে যখন আমি নেশার স্বপনে যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু তোমার যে কলকল নদীর যে শব্দ, জলের যে কলকল শব্দ সেটি কিন্তু মায়া মন্ত্রদন হয়ে আমার কানে এসে কিন্তু লাগে, এবং সবসময় কিন্তু আমি এই শব্দটুকুই কিন্তু শুনতে পাই রাত্রিবেলা। ঠিক আছে, নিশার স্বপনে মানে রাত্রি বেলা, গভীর রাত্রিবেলা যখন আমি ঘুমিয়ে পড়ি তখন আমার নিজের মস্তিষ্কের মধ্যে ভ্রান্তির চলনে অজান্তেই তোমার কথা আমার বারবার মনে পড়ে, এবং নদীর যে জলের যে ঢেউয়ের যে শব্দ, কলকল যে শব্দ, সেই শব্দটা কিন্তু আমার কানে এসে লাগে। এই কথাটি কবি বুঝিয়েছেন। তারপর যেটি রয়েছে সেটি হলো, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে। এটি হলো অষ্টকের শেষের 3 লাইন। এই 3টি লাইন দ্বারা বুঝিয়েছেন কবি আমি কিন্তু বহু দেশ দেখেছি, বহু নদ নদী অনেক কিছু কিন্তু আমি দেখেছি, কিন্তু আমার এই যে দেশের প্রতি যে একটি মায়া মমতা সেটিকে তিনি তার এই যে মানুষের পিপাসার লাগলে যেরকম মনে হয় যে মানে তৃষ্ণার যে জায়গাটুকু মানুষ যখন পানি পান করে তার তৃষ্ণাটুকু মিটায়, সেটির সঙ্গে কবি তুলনা করেছেন যে আমি কিন্তু সেই তৃষ্ণার জায়গাটুকু কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে আমার তৃষ্ণাটা মেটাবো সে কথাটি বলেছেন। এবং দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন অবশ্যই মায়ের বুকের দুধ কিন্তু তার প্রথম খাদ্য হিসেবে সে গ্রহণ করে, এবং এটি তার আহ আহ, প্রধানত প্রথম দিকে খাবার হিসেবে সে গ্রহণ করে থাকে। প্রতিটি শিশুই জন্মগ্রহণের পর এই মায়ের দুধই তার প্রথম খাদ্য। এটির সঙ্গে কবি তুলনা করেছেন যে আমার যে তৃষ্ণা পায়, আমার দেশের প্রতি যে মায়া মমতা ভালোবাসাটুকু, আমি কিন্তু অনেক দেশ ঘোরার পরও আমি কিন্তু সেই তৃষ্ণার মিটেবার তৃষ্ণার যে পিপাসাটুকু মিটানোর যে জল সেটি কিন্তু আমি খুঁজে পাই নাই। তারপর ষষ্ঠকের দিকে যেটি বলেছেন কবি, আর কি হবে, এই জায়গা থেকে আর কি হবে থেকে শুরু হয়েছে ষষ্ঠকের লাইনটুকু। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেরও দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। মানে আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেরও দিতে। মানে তিনি তো বিদেশ থেকে, মানে তিনি তখন ফ্রান্সে ছিলেন, বিদেশ থেকে প্রবাসী জীবন যাপন করছেন, সেই জায়গা থেকেই তিনি বলছেন যে আমার কি আর দেশে মানুষের সঙ্গে দেখা হবে। কবিতা কনককে বলছেন তোমার সঙ্গে কি আমার কি আর দেখা হবে, আমি কি দেশে ফিরে যেতে পারবো, আমার কি আর কখনো এই ভাগ্য কি আমার সেই সৌভাগ্য কি হবে, আমি কি দেশে ফিরে যেতে পারবো, তোমার সাথে কি কখনো আমার দেখা হবে কিনা সেটি জানি না। সেই আক্ষেপের জায়গা থেকে তিনি বলছেন যত দিন যাচ্ছে আমার কি আর তোমার সাথে দেখা হবে কিনা। প্রজারূপে রাজরূপ সাগরেরও দিতে, মানে হলো প্রজার যখন রাজাকে যখন কর বা খাজনা দিয়ে থাকে, ঠিক একইভাবে তুমিও তোমার যে জলটুকু আছে সেই জল দিয়ে তুমিও কি সাগরকে দিচ্ছ এবং পরিপূর্ণ
করে তুলছো। এইটুকুই বলেছেন যে প্রজারূপে রাজরূপ সাগরেরও দিতে, মানে কপোতাক্ষ নদকে তিনি প্রজার সঙ্গে তুলনা করেছেন এবং সাগরকে তিনি রাজার সঙ্গে তুলনা করেছেন। প্রজা যেমন রাজাকে কর দেয়, ঠিক তেমনি কপোতাক্ষ নদও যেমন তার পানিটুকু দিয়ে সাগরকে কর দিচ্ছে। বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজ, এই যে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, এই কথাটুকু বলা হয়েছে। বঙ্গজ জনের কানে শোকে সকারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এই শেষের ৩টি লাইন দ্বারা বোঝানো হয়েছে যে আমি যে তোমাকে স্মরণ করছি, তুমি অবশ্যই আমাকে মনে রাখবে। এই আহ্বানটুকু করেছেন যেন আমি যেভাবে তোমাকে কপোতাক্ষ নদকে বলছেন আমি যেভাবে তোমাকে স্মরণ করছি, ঠিক একইভাবে যাতে তুমিও আমাকে স্মরণ করো এবং বাঙালি মানুষের কাছে, প্রতিটি মানুষের কাছে এবং তাদের কানে কানে পৌঁছে দিও যেন আমি আমার দেশের প্রতি যে মায়া মমতা ভালোবাসাটুকু এটি যাতে তারা জানতে পারে, তোমার মাধ্যমে সেটি তারা যাতে তোমার মাধ্যমে যাতে এই তাদের কানে কানে যাতে এই বার্তাটুকু যাতে পৌঁছে দিতে পারো, সেই অনুরোধটুকু তিনি করেছেন এবং শেষের ৩টি লাইন দ্বারা কিন্তু এটি বোঝানো হয়েছে। এবং তাহলে আমরা কবিতাটুকু পড়ে যতটুকু বুঝতে পেরেছি সেটি হলো এটি একটি দেশপ্রেম ভিত্তিক কবিতা এবং মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু বিদেশ থেকে এই ধরনের একটি কবিতা লিখেছেন এবং খুব সুন্দর একটি কবিতা। আমরা চতুর্দশপদী কবিতা, এই শব্দার্থের মধ্যে চতুর্দশপদী কবিতা, ইংরেজিতে সনেট এবং বাংলায় চতুর্দশপদী কবিতা বলা হয় থাকে। 14 চরণ সম্মানিত ভাবসঙ্গত সুনির্দিষ্ট। চতুর্দশপদী কবিতা প্রথম 8 চরণকে আমরা অষ্টক বলে থাকি এবং পরবর্তী 6 চরণকে আমরা ষষ্ঠক বলে থাকি। তোমরা পাঠ্য বইতে দেখতে পাবে প্রথম 8টি লাইন বাদে একটি গ্যাপ রয়েছে। এই যে প্রথম 8টি লাইনকে আমরা অষ্টক এবং শেষের যে 6টি লাইন রয়েছে সেই 6টি লাইনকে আমরা ষষ্ঠক বলে থাকি। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। ভাবের প্রবর্তনা বলতে যেটি বোঝানো হয়ে থাকে, মনে করো তুমি কারোর সাথে একটি অনুষ্ঠানে গিয়েছো এবং সেখানে অনেক জমকালো ভাবে আয়োজন করা হয়েছে, কিন্তু তুমি ঠিক বুঝতে পারছো না সে জায়গাতে কি অনুষ্ঠান হবে বা মানে কিসের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন শেখানো হয়েছে, সেটি হলো ধরে নিতে পারো ভাবের প্রবর্তনা। আর ভাবের পরিণতি হলো সেটি যখন তুমি বুঝতে পারবে যে এখানে তুমি কিসের অনুষ্ঠান হচ্ছে, মনে করো এখানে বার্থডে পার্টি আয়োজন করা হয়েছে বা কারো গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তুমি হয়তো মনে করেছো যে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যখন মেইন যে মানুষটি যার আয়োজন সেই মানুষটি আসলো এবং তুমি দেখতে পেলে সেখানে তার বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে এবং এই যে আয়োজনটা বার্থডে পার্টি সেটি হলো ভাবের পরিণতি। আশা করি তোমরা এই আমার উদাহরণটুকুর মাধ্যমে বুঝতে পেরেছো পরিণতি এবং প্রবর্তনা কি। এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা সরাসরি চলে যাই। প্রথম 8 চরণকে আমরা অষ্টক এবং ভাবের প্রবর্তনা বলে থাকি এবং শেষের 6 চরণকে আমরা ষষ্ঠক এবং ভাবের পরিণতি বলে থাকি। তোমরা কিন্তু এখানে মিল বিন্যাস নামে একটি লাইন শেষের দিকে দেখতে পাবে। এই যে মিল বিন্যাসটুকু আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব এটি কি। চতুর্দশপদী কবিতা বা সনেটের মধ্যে কবি কি মিল রেখে এই কবিতাটি লিখেছেন। এই যে অষ্টকের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক খ ক খ ক খ খ ক, ঠিক আছে। এই যে প্রথম প্রতিটি কিন্তু এই যে এখানে যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলে নিই, এই শব্দটুকু কিন্তু প্রতিটি লাইনের শেষের দিকে শব্দগুলো। আমি একটু পাঠ্য বই দিকে একটু নিয়ে যাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে শেষের দিকে মনে বিরলে স্বপনে কলকলে ছলনে, এভাবে প্রতিটি লাইনের শেষের শব্দগুলো কিন্তু আমি এখানে নিয়েছি। তাহলে এখানে প্রথম লাইনের মনে দেখো, প্রথম লাইনে কিন্তু মনে, দ্বিতীয় লাইনে বিরলে, তৃতীয় লাইনে স্বপনে, চতুর্থ লাইনে কলকলে, ঠিক আছে। এখন প্রথম লাইনের সাথে দেখো তৃতীয় লাইনের শব্দের কিন্তু মিল রয়েছে, মনে স্বপনে। দ্বিতীয় লাইনের যে শব্দটি চতুর্থ লাইনের শব্দের সাথে কিন্তু সেটির মিল রয়েছে, বিরলে কলকলে। তাহলে মিল খুঁজে পাচ্ছ, অবশ্যই সেই জায়গাতে মিল খুঁজে পাচ্ছ। তারপর যেটি রয়েছে পঞ্চম লাইনে হলো ছলনে, ষষ্ঠ লাইনে দলে, সপ্তম লাইনে হলো জলে, অষ্টম লাইনে হলো স্থনে। এখন দেখো তোমরা এই জায়গাতেও একটি মিল খুঁজে পাবে। তোমরা পঞ্চম এবং অষ্টম এই দুটি লাইনের মধ্যে দেখো শব্দের মধ্যে কিন্তু মিল রয়েছে, ছলনে স্থনে। তারপর ষষ্ঠ এবং সপ্তম দলে
জলে, ঠিক আছে? এই জায়গাতেও কিন্তু শব্দের মিল রয়েছে। এটি কিন্তু মূলত আসলে সনেট জাতীয় কবিতা বলা হয় তাকে, বা চতুর্দশপদী কবিতা যাকে বলা হয়। এটি মূলত আসলে এই মানে অষ্টক এবং ষষ্ঠকের মাধ্যমে এইভাবে শব্দের মিল রেখে কবিতাটি কবি লিখেছেন। ষষ্ঠকের মধ্যে আমরা আবার দেখব, ষষ্ঠকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ, ঘ, গ, ঘ, গ, ঘ, ঠিক আছে? এখন এই যে এই জায়গাতে 9 নম্বর লাইনের মধ্যে তোমরা দেখতে পাবে যাবে, 10 নম্বর লাইনের মধ্যে দিতে, 11 নম্বর লাইনের মধ্যে গাবে, 12 নম্বর লাইনের মধ্যে রিতে, 13তম লাইনে ভাবে এবং 14তম যে লাইনটি রয়েছে সেখানে শেষের দিকে যে শব্দটি সেটি হলো সঙ্গীতে। তাহলে দেখো এখানে একটা মিল খুঁজে পাবে 9, 11 এবং 13। দেখো এখানে শব্দের মধ্যে মিল রয়েছে, যাবে, গাবে, ভাবে। মিল খুঁজে পাচ্ছ অবশ্যই। তাহলে আশা করি তোমরা এই কবিতাটুকু বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমার চ্যানেলটিতে অনেক বেশি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করবে অন্যদের সাথে। তোমাদের শেয়ারের মাধ্যমে হয়তো অন্য আরেকজন উপকৃত হতে পারে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।